কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 7-এর ভূগোল। এর আগে ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের বেশ কিছু ক্লাস কিন্তু আমি নিয়েছি। আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 7-এরই ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 7-এর ভূগোল বিষয় থেকে সিলেবাসে যে কটি অধ্যায় আছে সেই অধ্যায়গুলির মধ্যে প্রথম যে অধ্যায়টি অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিওটি দেখেছো তারা জানো এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তাই এই অধ্যায়টি খুব ভালো করে পড়া খুবই জরুরি। এই অধ্যায়টিতে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলির মধ্যে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বেছে নিয়েছি, যেগুলোকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো। আজকে সেই রকমই একটা ক্লাস। এই অধ্যায়টির নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে এই অধ্যায়ে পৃথিবীর গতি সম্পর্কে তোমাদের পড়ানো হবে। তবে শুধুমাত্র পৃথিবীর পরিক্রমণ গতি সম্পর্কে তো একটি পুরো অধ্যায় হতে পারে না। তার মানে এই অধ্যায়ে পৃথিবীর গতি সম্পর্কে বলা হলেও আরও বেশ কিছু বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং সেই বিষয়গুলিকে ছোট ছোট ভাগ করে আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদের নেব। অবশ্যই এই প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো। এছাড়াও এই আলোচনামূলক ক্লাসগুলি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেশ কিছু ক্লাস তোমাদের করাবো, যেখানে এই অধ্যায় থেকে আসতে পারে এমন ছোট প্রশ্নের উত্তর এবং বড় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওগুলিও তোমরা দেখো, কারণ সেখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। এবার চলো সরাসরি চলে যাই আজকে যেই বিষয়টি নিয়ে আমরা জানবো সেই বিষয়টিতে। তোমরা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা পড়ব পৃথিবীর আবর্তন এবং পৃথিবীর পরিক্রমণ গতি সম্পর্কে। তবে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি সম্পর্কে জানার আগে ছোট্ট কয়েকটি বিষয় আমাদের আগে জেনে নিতে হবে। সেটি কি? সেটি হলো পৃথিবীর অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ বল। কাকে বলে অভিকর্ষ, কাকে বলে মহাকর্ষ, এটা আমাদের জানা জরুরি। তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠাতেই দেখবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সম্পর্কেই আমরা ছোট্ট করে এখানে একটু করে জেনে নেব। প্রথমেই আমরা জানব পৃথিবীর অভিকর্ষ বল সম্পর্কে। কাকে বলে পৃথিবীর অভিকর্ষ বল? যেরকম একটি উদাহরণ দিয়ে তোমাদের বইতে বোঝানো হয়েছে। ধরো তোমরা পৃথিবীর ওপর যে কোনো অংশে দাঁড়িয়ে আছো, সেখান থেকে হাতে একটি বল নিয়ে ওপর দিকে ছুঁড়ে দিলে। এবার বলটা কোথায় গেল? ওপর দিকে উঠে গেল। কিন্তু সেটা কি ওপর দিকে উঠতেই থাকলো? ওপরে উঠে শূন্যে মহাশূন্যে মিলিয়ে গেল? তা কিন্তু কখনো হয় না। কি হয়? সেই বলটা কিছুক্ষণ পরেই আবার তোমার কাছেই ফিরে আসে, অর্থাৎ পৃথিবীর দিকেই সে আবার নিচের দিকে পতিত হয়। কেন এটা হয়? বলা হচ্ছে যে পৃথিবী তার কেন্দ্রের দিকে তার ওপরে থাকা প্রত্যেকটি বস্তুকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। এই আকর্ষণ বলটিকেই বলা হয় পৃথিবীর অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে যদি বলা হয় পৃথিবীর অভিকর্ষ বল কাকে বলে, বা যদি তোমাদের প্রশ্ন আসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে কি জানো, তাহলে তোমরা কি বলবে? বলবে পৃথিবী যে বলের দ্বারা যে কোনো বস্তুকে প্রতিনিয়ত তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় পৃথিবীর অভিকর্ষ বল। এবার পৃথিবীও তো একটা বলের মতো। কোথায় ঘুরছে? তারা মহাশূন্যে ভেসে আছে। এবার তাহলে এই মহাশূন্যে পৃথিবী ভেসে কেন আছে? টুপ করে পড়ে যেতে পারতো। অন্য কোনো বড় জিনিস হয়তো তাকে আকর্ষণ করছে, সেখানে সে টুপ করে পড়ে গেল, কিন্তু সেটা হয় না। পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থেকে সবসময় সূর্যকে প্রদক্ষিণ করে চলে। কেন এটা হয়? বলা হচ্ছে এটা হয় মহাকর্ষ বলের জন্য। অভিকর্ষ বল তো আমরা জানলাম, পৃথিবী যে বলের দ্বারা যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল বলা হচ্ছে যে শুধুমাত্র পৃথিবী কিন্তু অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে না। আসলে প্রত্যেকটি বস্তুই একে অপরকে তাদের নিজেদের দিকে ক্রমাগত আকর্ষণ করে চলেছে। একে বলা হয় মহাকর্ষ বল। এই আকর্ষণটা আমরা বুঝতে পারি না বা দেখতে পারি না।
কখনো এই আকর্ষণটা অনেক বেশি হয় যেটা বোঝা যায়, কখনো অনেক কম হয় যেটা আমরা খালি চোখে দেখি না বা বুঝি না। কিন্তু আসলে প্রত্যেকটি বস্তু তার সামনের আশেপাশে থাকা প্রত্যেকটি বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। একে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের সাথে পৃথিবীর ভেসে থাকার কি সম্পর্ক মহাশূন্যে? আছে। কারণ কি বলা হচ্ছে, এই যে সূর্য আছে, সূর্যের চারদিকে তো পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সবসময় সূর্যকে প্রদক্ষিণ করছে। এই মহাকর্ষ বলের জন্যই এটা কিন্তু সম্ভব হচ্ছে। যদি এই মহাকর্ষ বল না থাকতো এটা সম্ভব হতো না। এই মহাকর্ষ বলের জন্য কেন পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে? কারণ এই মহাকর্ষ বলের ক্ষেত্রে বলা হয়, যেই বস্তুটি অধিক বড়, ভারী, যার ভার বেশি, তার আকর্ষণ বলটা অনেক বেশি হবে। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে এবং সৌর জগতের ক্ষেত্রে এটা কি হচ্ছে, সোলার সিস্টেমের ক্ষেত্রে যেহেতু সূর্য সব থেকে বেশি ভারী এবং বড়, সূর্য কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই জন্য এখানে কার আকর্ষণ বলটা বেশি কাজ করছে? সূর্যের আকর্ষণ বল কাজ করছে। এবং এই সূর্যের আকর্ষণ বলের জন্যই কিন্তু পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এরা অন্যদিকে কোথাও ছিটকে চলে যাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা রাস্তায় ক্রমাগত সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এটা কেন হচ্ছে? মহাকর্ষ বলের জন্য। তোমাদের বইতে একটা খুব ভালো উদাহরণ দেওয়া হয়েছে। কি উদাহরণ? একটা খেলার কথা বলা হয়েছে। বলা হচ্ছে একটা লাঠি লাগানো হলো বা একটা পিলার ধরে সেট করা হলো। এবার সেই পিলারের ওপর কতগুলো দড়ি বেঁধে দেওয়া হলো। সেই দড়ি ধরে যদি তুমি দূরে যাও এবং ঝুলে পড়ো, তখন তুমি কি করবে? ঝুলে পড়লে দাঁড়াম করে এসে সেই পিলারের গায়ে ধাক্কা খাবে। কিন্তু খেলাটা এইরকম কিন্তু না, ব্যথা পাওয়া খেলা তো হয় না, ব্যথা পাওয়া খেলা হওয়া উচিত না। তো খেলাটা কীরকম? খেলাটা মজার। তোমরা এখন কিন্তু ইউটিউবে শর্টসের আকারে এই খেলাটা মাঝে মাঝেই আসে, দেখতে পারবে। একটা পিলার লাগানো আছে, তার মধ্যে দড়ি লাগানো আছে, সেই দড়িটা ধরে দূরে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, গিয়ে এবার সেই পিলারটাকে প্রদক্ষিণ করছে, কন্টিনিউ ঘুরে চলেছে পিলারটার চারপাশে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে সে তার নিজের পাটা উঠিয়ে দিচ্ছে, তার শরীরের পুরো ভরটা সেই দড়ির ওপর ছেড়ে দিচ্ছে। কিন্তু সে কিন্তু ঘুরে এসে ওই পিলারে ধাক্কা খাচ্ছে না, সে ক্রমাগত সেই পিলারটার চারপাশে ক্রমাগত তারা ঘুরে চলেছে। একই রকমভাবে এই পিলারের সাথে কম্পেয়ার করা হয়েছে সূর্যকে, এবং এই দড়ি ধরে ঘোরা ছেলে মেয়েগুলো হলো আমাদের এই গ্রহগুলি, পৃথিবী, শুক্র, মঙ্গল। এরা বলা হয়েছে যে পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে কিন্তু এই যেরকম আমরা দড়ি ধরে দূরে গিয়ে যদি নিজের ভর দড়ির ওপর ছেড়ে দিই তাহলে পড়ে যাব, ওই পিলারটার উপর পড়ে যাব। একই রকমভাবে যদি পৃথিবী স্থির থাকতো তাহলে দাঁড়াম করে গিয়ে পড়তো সূর্যের ওপরে এবং সে ওখানেই শেষ হয়ে যেত। সেটা হচ্ছে না, কারণ পৃথিবী ক্রমাগত সূর্যের চারপাশে একটা জায়গায় নির্দিষ্ট পথে ঘুরে চলেছে। এবং কেন ঘুরছে? তার কারণ হলো এই মহাকর্ষ বল। সূর্যের মহাকর্ষ বলের জন্য পৃথিবী তার চারপাশে ঘুরে চলেছে। তাহলে আমরা কেন এই অংশটা জানলাম, অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল? তার কারণ হলো, এটাই হলো কারণ যার জন্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এবার আমরা জানবো এই কারণের ফলে কি হয়। এর কারণের ফলে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এখানে আমি দেখো একটা ছবি এঁকেছি, এখানে পৃথিবীর পরিক্রমণ গতিটাকে বলা হয়েছে। তবে পৃথিবীর কিন্তু শুধুমাত্র পরিক্রমণ গতি নেই, পৃথিবীর আরও একটা গতি আছে যেটাকে বলা হচ্ছে আবর্তন গতি। কি এই আবর্তন গতি? আগে আমরা সেটা জানব। তবে পৃথিবীর আবর্তন গতি জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস কাকে বলে। তোমরা এই ছবিটা তো প্রথম থেকেই দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণ করার একটি চিত্র আমি এখানে এঁকেছি। এবার দেখো এখানে আমি পৃথিবী এঁকেছি। পৃথিবী কিভাবে এঁকেছি দেখছো যে পৃথিবী অনেকটা বেঁকে আছে। ছবিটা দেখে মনে হচ্ছে না পৃথিবীটা বেঁকে আছে? পৃথিবী এভাবেই বেঁকে থাকে। পৃথিবীর মাঝখানে এই একটা রেখা মতো, এটাকে কিন্তু আমরা কল্পনা করি, এটা কিন্তু আসলে নেই, এটা আমাদের কল্পনা। কেন এটাকে আমরা কল্পনা করেছি? এটাকে কি বলে? এটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। এটা কোন দিক থেকে কোন দিকে আছে? পৃথিবীর উত্তর মেরু সাথে দক্ষিণ মেরুকে যোগ করে এই অক্ষটাকে আমরা কল্পনা করেছি। পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস বলা হয় একে। কেন আমরা কল্পনা করেছি? কারণটা কি? কারণ
পৃথিবী ক্রমাগত লাট্টুর মতো, লাট্টু দেখেছো তো, এরকম একটা গোল বলের মতো জিনিস হয়, নিচটা একটু ছুঁচলো হয়, এর দড়ি বাঁধা থাকে, দড়িটাকে এইভাবে টেনে ছেড়ে দিলে একটা জায়গায় ঘুরতে থাকে, এটাকে বলা হয় লাট্টু। ওই লাট্টু যেভাবে নিজের চারপাশে ক্রমাগত ঘোরে, পৃথিবীও কিন্তু নিজের চারপাশে ক্রমাগত ঘুরে চলেছে। এবং পৃথিবীর মাঝখানে একটা আমরা রেখাকে কল্পনা করেছি, যে ওই যে রেখাটা যেটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে এবং পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যোগ করে যে রেখাটাকে আমরা কল্পনা করেছি, বলা হচ্ছে সেই রেখাটার চারপাশে পৃথিবী ক্রমাগত পাক খাচ্ছে। এটা কিন্তু থামছে না। এবং পাক খাওয়ার সময়টা কত? পৃথিবী এই এক পাক খেতে কত সময় নেয়? 24 ঘন্টা সময় নেয়। এই 24 ঘন্টার হিসেবটাকে মনে রেখেই কিন্তু আমরা একটি দিনকে কল্পনা করি। এই 24 ঘন্টাতেই কিন্তু পৃথিবী নিজের চারপাশে একবার ঘোরে। এবং এই ঘোরাটাকেই কি বলা হচ্ছে? এই ঘোরাটাকেই বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তাহলে বুঝতে পারলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? প্রথমে আমরা জানলাম পৃথিবীর অক্ষ কাকে বলে। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যোগ করা একটি কাল্পনিক রেখা হলো পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস। এই অক্ষের চারপাশে পৃথিবী 24 ঘন্টায় একবার নিজের চারদিকে আবর্তন করে, একেই বলা হয় পৃথিবীর আবর্তন গতি। তাহলে আমরা প্রথমে জানলাম পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, এবং সেই সঙ্গে আরও একটা জিনিস জানলাম, পৃথিবীর উত্তর মেরু কাকে বলে এবং পৃথিবীর দক্ষিণ মেরু কাকে বলে। উত্তর দিকের এই অংশটাকে বলা হয় উত্তর মেরু, দক্ষিণ দিকের এই অংশটাকে বলা হয় দক্ষিণ মেরু। এখানে আমি লিখেছি, দেখতে পারবে। ওপর দিকটা হলো উত্তর দিক, নিচ দিকটা হলো দক্ষিণ দিক, এই দিকটা ডান দিকটা হলো পূর্ব দিক এবং বাঁ দিকটা হলো পশ্চিম দিক। একই রকমভাবে পৃথিবীর কি হবে? পৃথিবীর এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব এবং এটা পশ্চিম। একদম ক্লিয়ার হয়ে গেল তাহলে আবর্তন গতি কাকে বলে। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় তোমাদের বইতে বলা হয়েছে। এই দেখো, মাঝখান দিয়ে আমি একটা রেখা টেনেছি। পৃথিবীর এই দুই মেরুবিন্দুকে যেখানে আমরা কল্পনা করেছি, এই উত্তর দিকে আর দক্ষিণ দিকে, তার ঠিক মাঝ বরাবর, পৃথিবীর ঠিক মাঝ বরাবর, পৃথিবীর সবথেকে স্ফীত যে অংশটা, সবথেকে বড় যে অংশটা, সেটি বরাবর একটি রেখা কল্পনা করা হয়। এটাও কিন্তু কাল্পনিক রেখা। যেরকম অক্ষ একটি কাল্পনিক রেখা, ঠিক একই রকমভাবে এই পূর্ব পশ্চিমে যে রেখাটিকে কল্পনা করা হয়েছে সেটিও কিন্তু কাল্পনিক রেখা। এই রেখাগুলিকে আমরা বলি অক্ষরেখা। এই অক্ষরেখা অনেকগুলো আছে, এরকম ওপর দিকে আরও আছে, নিচ দিকে আছে, কিন্তু মাঝখানের যে রেখাটা আছে সেটিকে আমরা বলছি নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখার উত্তর দিকের যে অংশটা তাকে আমরা বলছি উত্তর গোলার্ধ, এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকের যে অংশটা তাকে আমরা বলছি পৃথিবীর দক্ষিণ গোলার্ধ। তাহলে পরপর আমরা যে কটি জিনিস বুঝলাম সেগুলো কি কি ছিল? প্রথমেই ছিল পৃথিবীর অভিকর্ষ বল, তারপরে ছিল মহাকর্ষ বল, তারপরে আমরা জানলাম পৃথিবীর অক্ষ কাকে বলে, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, তারপরে আমরা জানলাম নিরক্ষরেখা কাকে বলে, মেরু বৃত্ত কাকে বলে, এবং জানলাম উত্তর গোলার্ধ কাকে বলে এবং দক্ষিণ গোলার্ধ কাকে বলে। পরপর বেশ কয়েকটা জিনিস কিন্তু আমরা জেনে গেলাম। এবারে এরপরে আমরা কোন অংশটা জানব, যেটা নিয়ে তোমাদের এই অধ্যায়ের নাম পৃথিবীর পরিক্রমণ। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো পৃথিবীর পরিক্রমণ বলতে আমরা কাকে বুঝি। পৃথিবী এই যে সূর্যকে প্রদক্ষিণ করছে, পৃথিবীর ক্রমাগত এই সূর্যকে প্রদক্ষিণ করে চলাকেই বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। এই যে আমি ছবিটা যেভাবে এঁকেছি, ঠিক একই রকমভাবে সূর্যকে পৃথিবী ক্রমাগত প্রদক্ষিণ করে চলেছে, একেই বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি। এই পরিক্রমণ গতির কয়েকটি বৈশিষ্ট্য তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের বইতে এই অংশটা খুব ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পড়ে নেবে। আমরা জানবো প্রথমে, এই যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তাহলে পৃথিবী কি একই জায়গা দিয়ে প্রদক্ষিণ করছে না একবার এক এক জায়গা দিয়ে? একবার সূর্যর অনেক কাছে চলে আসলো পৃথিবী, এখান থেকে পরিক্রমণ করলো, একবার অনেক দূরে চলে গেল, দূর দিয়ে পরিক্রমণ করলো। আসলে কি সেটা হয়? আসলে কিন্তু সেটা হয় না। একটি নির্দিষ্ট পথে সর্বদা পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে। এই যে একটি পথ আমি এঁকেছি, এবং এই পথটাও কিন্তু কাল্পনিক, আমরা এটা কল্পনা করেছি। নিশ্চয়ই ওখানে একটা পিচ ঢালা রাস্তা কেউ বানিয়ে দেয়নি পৃথিবীকে, যে তুমি সূর্যের চারপাশে এই পিচ ঢালা রাস্তাটা দিয়ে দিয়ে পরিক্রমণ করবে। এই পথটা আমরা কল্পনা করেছি। এবং এই পথটা কেন আমরা কল্পনা করেছি? কারণ পৃথিবী সবসময় নির্দিষ্ট একটি রাস্তাতেই সূর্যকে পরিক্রমণ করে।
এগুলো আমরা বুঝতে পারি আকাশে যেসব জ্যোতিষ্ক আছে তাদের অবস্থানের ওপর নির্ভর করে। পৃথিবীতে বহু যুগ যুগ ধরে মানুষেরা এগুলো লক্ষ্য করেছেন এবং এগুলো কল্পনা করেছেন। পৃথিবী যেহেতু একটি নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করছে, তাই সেই পথটার আমরা নাম দিয়েছি পৃথিবীর কক্ষপথ। এই যে একটি পথ, যেই পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, তাকে আমরা বলি পৃথিবীর কক্ষপথ। এই পথটা কেমন? এই পথটা কিন্তু গোল না। যেহেতু একটা গোল জিনিস, সূর্য গোল, এবার যদি আমরা ভাবি, আমাদের ভাবতে কি সুবিধা হয় যে পৃথিবী গোল করে সূর্যকে প্রদক্ষিণ করছে, তাহলে পৃথিবীর কক্ষপথটাও গোল হবে? তা কিন্তু হয় না। পৃথিবীর কক্ষপথটা পুরোপুরি গোল হয় না, তাই এটাকে আমরা বলছি উপবৃত্ত। বৃত্ত মানে পুরো গোলাকার, বৃত্ত না, উপবৃত্ত। কেমন? এই রকম ডিম্বাকৃতি। আমি যেরকম একদম ডিমের মতো এঁকেছি সেরকম কিন্তু হয় না, এর থেকে আরেকটু কম ডিম্বাকৃতি হয়, আরেকটু গোলাকার হয়। হ্যাঁ, কিন্তু আমরা ছবিটা এইভাবে আঁকি বোঝার একটু সুবিধার জন্য। যে উপবৃত্ত কাকে বলছে? যে বৃত্তের থেকে আরও একটু অন্য রকম হয় যেটা, সেটাকে আমরা বলছি উপবৃত্ত। তাহলে পৃথিবীর একটি নির্দিষ্ট কক্ষপথ আছে, যেই পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে, এবং সেই পথের আকৃতি কেমন? সেই পথের আকৃতি উপবৃত্তাকার। আমরা প্রথম বৈশিষ্ট্যটা জানলাম। এবার আমরা আরও একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বলা হচ্ছে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে। কোন দিক থেকে কোন দিকে পরিক্রমণ করছে? মানে কখনো কি এইভাবে ঘুরছে, আবার কখনো উল্টো হয়ে এইভাবে ঘুরলো, তা কি হয়? তা হয় না। এটারও কিন্তু একটি নির্দিষ্ট দিক আছে। সেই দিকটা কি? সেই দিকটি তোমাদের বইতে বলা হয়েছে, দেখবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক। অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে তার উল্টো দিকটা কল্পনা করবে। তোমার সামনে নিশ্চয়ই একটা ঘড়ি আছে, সেই ঘড়িটার দিকে তাকাও, দেখো ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে, তার উল্টো দিকে পৃথিবী ঘোরে। মানে যদি এরকম একটা গোল ঘড়ি থাকে, ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘোরে? এইভাবে টিক 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 করে এই দিকে এদিকে ঘোরে। পৃথিবী কিন্তু ওইভাবে ঘোরে না, পৃথিবী এইভাবে ঘোরে। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এই দেখো, এখানে আমি বলেছিলাম এটা পশ্চিম, এটা পূর্ব, তার মানে এটা হলো তোমাদের পশ্চিম দিক এবং এটা হলো পূর্ব দিক। এবং পৃথিবী ঘুরছে এইভাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। তাহলে পরের বৈশিষ্ট্যটা আমরা জানলাম যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করছে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্যকে পরিক্রমণ করছে। দুটি বৈশিষ্ট্য জানলাম। এবার পরের বৈশিষ্ট্যটি কি আছে? পরের বৈশিষ্ট্যটি খুব সোজা, এটা আমরা সবাই জানি। পৃথিবী কত সময় নিচ্ছে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে? ধরো পৃথিবী এখানে আছে, এবার একবার ঘুরে আবার এখানে পৌঁছতে পৃথিবী কত সময় নেবে? এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ এই সময়টাকে ধরেই আমরা বছরের হিসেব করি। আর আমাদের এক বছর হয় কত দিনে? 365 দিনে। আসলে বলতে পারো সঠিক সময়টা হলো 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করে। কেমন? 3 নম্বর বৈশিষ্ট্য জানা হয়ে গেল। এবার আমরা জানবো 4 নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ছোট প্রশ্ন অবশ্যই আসতে পারে। বলা হচ্ছে পৃথিবী সূর্যকে তো পরিক্রমণ করছে, যেমন ধরো একটা বাস রাস্তা দিয়ে চলেছে, এবার বাসের গতিটা কীরকম হয়? কখনো একটু বেশি হয়, কখনো একটু কম হয়, কখনো তাকে দাঁড়াতে হচ্ছে। পৃথিবীও কি সেভাবে চলছে যে কখনো একটু দাঁড়িয়ে পড়লো, একটু রেস্ট নিয়ে নিল, আবার তারপরে আস্তে আস্তে চলা শুরু করলো, কখনো আস্তে আস্তে চলছে, কখনো তাড়াতাড়ি চলছে? তা কিন্তু হয় না। এখানেও কিন্তু একটি নির্দিষ্ট গতিবেগ আছে। নির্দিষ্ট গতিবেগ যদি না থাকতো, ওই আমি বলেছিলাম আগে যেরকম হতো, ওই পৃথিবী গিয়ে সূর্যের উপর আছড়ে পড়তো, সেটা কিন্তু হয় না। তার কারণ নির্দিষ্ট গতিবেগ। সেই গতিবেগটা কত? পৃথিবী কত দূর অবধি যায়, 1 সেকেন্ডে কত দূর যায়, সেটাকে ধরা হয়েছে পৃথিবীর গতিবেগ। পৃথিবী 1 সেকেন্ডে যায় 30 কিলোমিটার। বুঝতে পারছো? তুমি ভাবো, তুমি যেখানে বাস করো সেখান থেকে 30 কিলোমিটার দূরের একটা জায়গার কথা ভাবো, সেখানে তুমি কতক্ষণে পৌঁছাবে? এবার ভাবো পৃথিবী সেখানে কতক্ষণে পৌঁছাবে? পৃথিবী সেখানে 1 সেকেন্ডে পৌঁছাবে। বুঝতে পারছো যে এই গতিবেগটা কতটা জোরে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে? পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে, এর গতিবেগ হলো সেকেন্ডে 30 কিলোমিটার। তাহলে আমরা আবর্তন গতি সম্পর্কে এবং তার বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এবং পরিক্রমণ গতি সম্পর্কে এবং তার বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিতভাবে জানলাম। নিশ্চয়ই তোমরা এই অংশটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে শেষ করার আগে আরও একটি বিষয় সম্পর্কে ছোট্ট করে আমরা বলবো।
তোমাদের বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় শেষের দিকে দেখবে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটি কি? সেটি হলো মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। কাকে বলা হয় এসকেপ ভেলোসিটি? এই যে একটু আগেই আমরা অভিকর্ষ বলের সম্পর্কে জানলাম, এবং সেটা জানতে গিয়ে কি আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কি, ধরো তুমি কোথাও দাঁড়িয়ে আছো, একটা বলকে ওপর দিকে ছুড়ে দিলে এবং পৃথিবীর অভিকর্ষ বলের জন্য সেটা আবার নিচের দিকে এসে পড়ছে। কিন্তু যদি তুমি এমন কোনো একটা গতিবেগে এই বলটাকে ছুঁড়তে পারো যে এটা আর ফিরলো না, পৃথিবী তার অভিকর্ষ বলটাকে আর কাজে লাগাতে পারলো না, তাকে টেনে নামাতে পারলো না, তাকে কি বলে? তাকেই বলা হয় মুক্তিবেগ। এই মুক্তিবেগটা কতটা বেগ হলে এটা সম্ভব? বইতে বলা হয়েছে, দেখবে যে প্রতি সেকেন্ডে যদি কোনো জিনিসের গতিবেগ 11.2 কিলোমিটার হয়, অর্থাৎ ধরো তুমি এই মাটিতে একটা জিনিস রাখলে এবং তার গতিবেগটা সেট করলে সেকেন্ডে 11.2 কিলোমিটার, সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে ওই জিনিসটা ওপর দিকে ছুটে যাচ্ছে, তাহলে কি হবে? সেটা কি আবার পৃথিবীতে ফিরে আসবে? সেটা কিন্তু ফিরে আসবে না। পৃথিবী তার ওপর তার আর অভিকর্ষ বলটা কাজ করাতে পারবে না, সেটা ওপরে মহাশূন্যে চলে যাবে। এটিকেই বলা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে বুঝলেন মুক্তিবেগ কাকে বলে? এবং এই মুক্তিবেগকে কাজে লাগিয়েই কিন্তু আমরা রকেটের সাহায্যে এই যেসব স্যাটেলাইটগুলো, কৃত্রিম উপগ্রহগুলো আমরা মহাকাশে পাঠাই, যেগুলো আমাদের পৃথিবীর চারপাশে আবার চক্কর কাটতে থাকে, উপগ্রহ এই গ্রহের মতো যেভাবে চাঁদ চক্কর কাটছে সেভাবেই একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে পৃথিবীকে চক্কর কাটতে থাকে। এই রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলোকে আমরা পাঠাই এই মুক্তিবেগের ওপরে নির্ভর করেই, এই মুক্তিবেগেই স্যাটেলাইটগুলোকে ওপরে আমরা পাঠিয়ে দিই, যার ফলে তারা আর পৃথিবীতে ফিরে আসে না। তাহলে মুক্তিবেগ কাকে বলে বুঝতে পারলে? আজকের পড়া কিন্তু আমি এখানেই শেষ করব। এর পরের দিনের ক্লাসেই কিন্তু তোমাদের বইয়ে থাকা এর পরের যে অংশটি আছে, যেখানে অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান সম্পর্কে বলা হয়েছে, সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই সেই ক্লাসটিও তোমরা দেখো। আজকে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই, পরের দিনের ক্লাসটি অবশ্যই কিন্তু তোমরা দেখো।